আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি সম্প্রতি সুপ্রিম কোর্টের সেই যুগান্তকারী রায়টার কথা শুনেছেন? হ্যাঁ, আমি গত ২৭ মে ২০২৬-এর সেই রায়টার কথাই বলছি। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে আমরা সংক্ষেপে এসআইআর বলি, সেই প্রক্রিয়াটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা চূড়ান্ত রায় দিয়েছে। আজ আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ ভাষায় খুঁটিয়ে বোঝার চেষ্টা করব। কারণ বিশ্বাস করুন, এই রায়টা শুধু যে আইনের দিক থেকে জরুরি তা নয়, সাধারণ মানুষের অধিকারের প্রশ্নেও এটা কিন্তু আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। এখন এই আইনি কাঠামোর একদম গভীরে যাওয়ার আগে আপনাদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, চলুন সেটা নিয়ে একটু কথা বলি। প্রশ্নটা হলো, যদি কোনো কারণে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ পড়ে যায়, তবে কি সেই মানুষটি তার দেশের নাগরিকত্ব হারাবেন? এই একটা প্রশ্ন নিয়ে কিন্তু চারিদিকে প্রচুর বিভ্রান্তি, প্রচুর জল্পনা। আমাদের আজকের এই বিশ্লেষণ মূলত এই ভয়টাকেই অ্যাড্রেস করবে এবং একদম তথ্য প্রমাণের ভিত্তিতে একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করবে। তো গোটা বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আজকের আলোচনাটাকে ৪টে খুব সিম্পল ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জয়লাভের বিষয়টা। এরপর আলোচনা করব আদালতের সামনে ওঠা ৪টি মূল প্রশ্ন নিয়ে। ৩ নম্বরে থাকছে সবথেকে জরুরি পার্ট, ভোটাধিকার এবং নাগরিকত্বের মধ্যে আসল তফাতটা ঠিক কোথায়। আর একদম শেষে আমরা কথা বলবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বৃহত্তর লক্ষ্য নিয়ে। চলুন শুরু করা যাক। ১ নম্বর পয়েন্ট, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জয়। বুধবারের এই মেঘা শুনানিতে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ রায় দিয়েছেন, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলি। মূলত এদের সম্মিলিত পর্যবেক্ষণে এই বহুচর্চিত মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের এই পদ্ধতি কিন্তু কোনোভাবেই বেআইনি নয়। কেন জানেন? কারণ এই প্রক্রিয়ায় কোনো ভোটারকে আচমকা বাদ দেওয়া হয় না। আগে নোটিশ দেওয়া হয় এবং শুনানির সুযোগ দেওয়া হয়। এমনকি যদি ভুল করে কারো নাম বাদ পড়েও যায়, তার কাছে আবার আবেদন করার পুরো সুযোগ থাকছে। মানে নিজের অধিকার প্রমাণের জন্য যথেষ্ট সময় ও সুযোগ এখানে দেওয়া হচ্ছে। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, আদালতের ৪টি মূল প্রশ্ন। জানেন এই গোটা মামলাটা আদালত কিভাবে বিচার করেছে? বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আদালত মূলত ৪টে ধাপে প্রশ্নগুলোকে সাজিয়েছিল। ১. নির্বাচন কমিশনের আদৌ কি এই এসআইআর করার ক্ষমতা রয়েছে? ২. এর উদ্দেশ্যটা কি সংবিধান সম্মত? ৩. এটা কি আমাদের প্রচলিত জনপ্রতিনিধিত্ব আইনের বিরুদ্ধে যাচ্ছে? আর ৪ নম্বর হল, কমিশন কি এই যাচাইয়ের জন্য সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট কিছু নথি চাইতে পারে? এই ৪টে পিলারের উপর দাঁড়িয়েই কিন্তু পুরো রায়টা দেওয়া হয়েছে। আর এই প্রশ্নগুলোর উত্তরে আদালত যা বলল, সেটা শোনাটা খুব দরকার। আদালত একদম ক্লিয়ার করে দিয়েছে যে এসআইআর-এর উদ্দেশ্য সম্পূর্ণ বৈধ। একটা নির্ভুল ভোটার তালিকা বানাতে গেলে তো নথিপত্র যাচাই করতেই হবে, তাই না? এটা খুবই যুক্তিসঙ্গত। আর সাধারণ মানুষের কাছে সহজে পাওয়া যায় এমন কিছু নথি চাওয়া মানেই যে ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, এমনটা একেবারেই নয়। সবচেয়ে বড় কথা হলো, এই বিশেষ প্রক্রিয়াটি কিন্তু সাধারণ ভোটার তালিকা সংশোধনের যে নিয়ম, তাকে মোটেই বাতিল বা রিপ্লেস করে দিচ্ছে না। এবার আমরা ঢুকছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ৩ নম্বর পয়েন্ট, ভোটাধিকার এবং নাগরিকত্বের মধ্যে আসল পার্থক্য। এই দুটো জিনিসের মধ্যে না একটা খুব স্পষ্ট লক্ষণ রেখা আছে। একদিকে রয়েছে নির্বাচন কমিশন, যাদের কাজ শুধুমাত্র ভোটার তালিকা তৈরি করা, সেটা সংশোধন করা আর সেখান থেকে নাম রাখা বা বাদ দেওয়া, ব্যাস এইটুকুই। অন্যদিকে নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বা কাউকে বিদেশি নাগরিক বলে ঘোষণা করে দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এটা করার ক্ষমতা শুধুমাত্র নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষের আছে, যারা কিন্তু সরাসরি নাগরিকত্ব আইন অনুযায়ী কাজ করে। সুতরাং এখান থেকে সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা মূল শিক্ষাটা কি দাঁড়ালো? নির্বাচন কমিশনের ক্ষমতা কিন্তু স্রেফ ভোটার তালিকা পর্যন্তই আটকে আছে। ভোটার তালিকায় কারো নাম নেই মানেই কিন্তু তাকে চট করে বিদেশি নাগরিক বলে দেগে দেওয়া যায় না। নির্বাচন কমিশনের সেই আইনি অধিকারটাই নেই বলতে পারেন। সুপ্রিম কোর্ট এই বাউন্ডারিটা এত সুন্দর আর কড়াভাবে বুঝিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের মনের একটা বিশাল বড় দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। আদালত কিন্তু এখানে আরও একটা চমৎকার পয়েন্ট যোগ করেছে।
হ্যাঁ, ভোটার তালিকায় নাম থাকাটা অবশ্যই আপনার নাগরিকত্বের একটা প্রাথমিক স্বীকৃতি। তবে সুপ্রিম কোর্ট এটাও মনে করিয়ে দিয়েছে যে নাম একবার উঠে গেছে মানে যে আর কোনোদিন প্রশ্ন তোলা যাবে না, বিষয়টা এমন নয়। বরং প্রয়োজনে একদম আইন মেনে অত্যন্ত স্বচ্ছ একটা পদ্ধতির মাধ্যমে সেই নামের সত্যতা যাচাই করা যেতেই পারে। আর এই যাচাই করার আইনি প্রক্রিয়াটাই হল এসআইআর। চলুন এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে যাই। 4 নম্বর পয়েন্ট, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বৃহত্তর লক্ষ্য। একবার আমাদের সংবিধানে ৩২৪ নম্বর অনুচ্ছেদের কথাটা ভেবে দেখুন তো। এই অনুচ্ছেদটাই তো নির্বাচন কমিশনকে দেশে অবাধ আর সুষ্ঠু নির্বাচন করার বিশাল বড় দায়িত্বটা দিয়েছে। এখন একটা সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব যদি ভোটার তালিকাটাই ভুলভাল হয়? একেবারেই না। তাই একটা নির্ভুল ভোটার তালিকা হল নির্বাচনের আসল ভিত্তি। আর এসআইআর হল নির্বাচন কমিশনের সেই সাংবিধানিক দায়িত্ব পালন করারই একটা ভীষণ বাস্তবসম্মত উপায়। আদালতের লজিকটা এখানে দারুণ প্র্যাকটিক্যাল। কাগজে কলমে পড়ে কোনো একটা নিয়মকে শুরুতে একটু কঠোর মনে হতেই পারে, কিন্তু বাস্তবে যখন সেটা প্রয়োগ করা হচ্ছে তখন যদি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য যথেষ্ট সেফগার্ড বা সুরক্ষা কবচ থাকে তাহলে সেটা ১০০% সংবিধান সম্মত। এসআইআরের ক্ষেত্রে ওই যে নোটিশ দেওয়া, কথা শোনা এবং পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোই কিন্তু সেই আসল সুরক্ষা কবচের কাজ করছে। এই রায়ের একটা লাইন আমাদের সবার খুব গভীরভাবে উপলব্ধি করা উচিত। আদালত বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু ভোট গ্রহণের প্রক্রিয়ার ওপর নির্ভর করে না। ভেবে দেখুন কথাটা। এর মানে হল শুধু ভোটের দিনের ওই ম্যানেজমেন্টের চেয়েও অনেক বেশি জরুরি হল একটা বিশ্বাসযোগ্য আর নিখুঁত ভোটার তালিকা তৈরি করা। কারণ দিন শেষে এ তালিকাটাই তো আমাদের এত বড় একটা গণতান্ত্রিক ব্যবস্থার আসল ভিত গড়ে দেয়, তাই না? আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, একটা নির্ভুল ভোটার তালিকা যদি সত্যিই গণতন্ত্রের ভিত্তি হয়, তাহলে এই যাচাই করার পুরো প্রক্রিয়াটা যাতে সবসময়ের জন্য স্বচ্ছ, নিরপেক্ষ আর জবাবদিহিমূলক থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব শেষ পর্যন্ত কার? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার চাবিকাঠি। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।